রাজধানীর পূর্ব রাজাবাজারের মুদির দোকানদার ইউসুফ আলী মণ্ডল ২০ বছরেরও বেশি সময় ধরে এই ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন তিনি। কিন্তু কোভিডের পর থেকে ক্রমেই দুর্বল হচ্ছে তার ব্যবসা প্রতিষ্ঠান। এই ব্যবসায়ীর দাবি, গত বছর থেকে ঋণের সুদ হারের ঊর্ধ্বমুখী প্রবণতা বেশ ভোগাচ্ছে তাকে। উচ্চ সুদ হারের কারণে হয়েছেন ঋণ খেলাপি, ফলে তার দোকান এখন অনেকটাই বন্ধের পথে। আমি 2003 সালে এই দোকান নেওয়ার পর থেকে আমি 2020 সাল থেকে নিয়মিতভাবে কিস্তি দিয়ে যাচ্ছি, নিয়মিত পরিশোধ করছি। প্রথম বলে যদি 9% ব্যাট বুট দেওয়ার পরে 14-15% ওনার ইন্টারেস্ট নেয়। মানে এই ব্যাংকের লোনের টাকা দিতে দিতে আমি শেষ, রাস্তার ফকির হয়ে গেছি। এখন আমি অনেক ব্যাংক থেকে লোন নিচ্ছি, আমি নিয়মিত পরিশোধ করতে পারতেছি না, মানে এদের ইন্টারেস্টের কারণে। সুদের হার নির্ধারণে স্মার্ট রেট প্রণয়নের পর বেশ কয়েক দফায় বাড়ানো হয়েছে নীতি সুদ হার। এতে গত বছর থেকে ক্রমেই বেড়েই চলছে সুদ হার, কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এখনও কাঙ্ক্ষিত সফলতার দেখা মেলেনি। মূল্যস্ফীতিকে টেনে ধরতে গত বুধবার আরেক দফায় সুদ হার বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক। এতে নীতি সুদ হার 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 8.50% নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। একই সাথে তুলে দেওয়া হয় স্মার্ট রেট নীতি। বিশ্লেষকরা বলছেন, দেরিতে হলেও সুদের হার বাজারের উপর ছেড়ে দেওয়া ভালো সিদ্ধান্ত। যদিও ব্যবসা বাণিজ্যে আপাতত এর প্রভাব নেতিবাচক, তবে দীর্ঘমেয়াদে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মত তাদের। আমি নিজেও একটা বড়, আমার প্রত্যেকটা লোনের ইন্টারেস্ট বেড়ে গেছে এবং এটা আমাকে দিতে হবে। এটা আমার জন্য কষ্টকর, কিন্তু উপায় তো নেই। এটাই দিস ইজ হাউ ইকোনমিক্স ওয়ার্ক। অনেক দেরিতে এই সিদ্ধান্তগুলো হয়েছে, কিন্তু সিদ্ধান্তগুলো সঠিক। এটা আরো আগে নেওয়া উচিত ছিল, তবে এখনো এটা কাজ করবে, সময় লাগবে। এই তিনটা সিদ্ধান্তই, যেটাকে আমরা বলি অর্থনীতির ভাষায় রিইনফোর্সিং ইচ আদার, অর্থাৎ একটা আরেকটাকে জোরদার করবে। সাধারণ ভাষায় যদি বলি যে সরকার ইন্টারেস্ট রেটটা বাড়তে দিবে, বাড়ানোর পরে যেটা হবে টাকার উপর রিটার্নটা বেড়ে যাবে, তাই রিটার্ন অন মানি বাংলাদেশ টাকা বেড়ে যাবে, ডিপোজিট রেট বেড়ে যাবে। তো সেটা হলে পরে টাকাটা অ্যাট্রাকটিভ হবে অ্যাজ এ অ্যাসেট, তাহলে ডলারের উপর চাপটা তখন কমে যাবে, টাকা মানুষ ধরে রাখার চেষ্টা করবে। তো সেটাতে যদি সাকসেসফুল হয় তাহলে ইনফ্লেশনের উপর তখন একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে। দিস ইজ এ গুড ডিসিশন টু ডিসকন্টিনিউ দ্য স্মার্ট প্লাস 3%। এবং ইন্টারেস্টে যদি ফ্রি মুভ করে হয়তো বা সামান্য বাড়তে পারে, বাট আই গেস ইট উইল নট স্পাইক দ্যাট মাচ। এইখানে ইন্টারেস্ট রেটগুলো হচ্ছে কাইন্ড অফ ফ্লোটিং, এবং এই ফ্লোটিং হচ্ছে তারা প্রতি 3 মাস বা 2 মাস পরে পরে অ্যালকো মিটিং করে, সেখানে হচ্ছে তারা সেটা অ্যাডজাস্ট করে মার্কেট রেটের সাথে। আমার ধারণা যে লাস্ট অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, যাদের পার্সোনাল লোন বা বিজনেস লোন আছে, তাদের অ্যাডজাস্টমেন্ট যেটা হওয়ার হয়ে গেছে। একই সাথে ডলারের দাম বাড়ানোর সিদ্ধান্তও রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলেন, এতে হুন্ডির দৌরাত্ম্য কমবে ও রেমিটেন্স প্রবাহ বাড়বে। সেই যে বেস রেট 117 টাকা, সেটা হয়তো বাড়বে কমবে। তো এইটা হওয়ার আগেই কিন্তু ব্যাঙ্কগুলোতে 110 টাকা যদিও রেট ছিল, কিন্তু ব্যাঙ্কগুলো যখন ট্রানজ্যাকশন করতো তারা কিন্তু 116-17 টাকাই করতো। হয়তো ফর্মালি 110 টাকায়, আপনার ইনফর্মালি 6 টাকা 7 টাকা নিয়ে নিত। তো এইটাতে ইমিডিয়েট খুব বেশি ইম্প্যাক্ট হবে না, বিকজ প্র্যাকটিস কিন্তু এটাই ছিল। বাংলাদেশ ব্যাংক অফিসিয়ালি রিকগনাইজ করছে এখন। এই কাজটা অনেক আগেই করা উচিত ছিল। এই 10 টাকায় আপনি যখন ক্যাপ দিয়ে রেখেছেন, তখন দেখা গেছে যে অনেক এক্সপোর্টার যাদের টাকা বাইরে আছে, সে জানে যে মার্কেট রেট 120 টাকা, আমি যদি ফর্মালি আনি 110 টাকা পাবো, সে টাকাটা আনে নাই। অনেকে সেই টাকা লন্ডারিংও করে ফেলছে। আমাদের রেমিটেন্স যারা পাঠায়, ওরা যদি ফর্মাল চ্যানেলে আসতো, তারা যে রেট পাইতো, এখন কিন্তু রেটটা ভালো হবে, এখন রেমিটেন্সও বাড়বে। রিজার্ভের উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে, অর্থাৎ অনেকেই যারা ডলার পজিশন নিয়ে বিদেশে বসে আছে, তারাও তখন সেটা টাকাটা দেখবে যে টাকাটা ডিপ্রিসিয়েট করছে না, তখন তারা ডলারটা বাংলাদেশে নিয়ে আসবে। তো এই জন্য এটার দরকার ছিল। বিশ্বব্যাপী সুদ হার বৃদ্ধি পুঁজিবাজার নেতিবাচক প্রভাব ফেললেও বাংলাদেশের বাজারের প্রভাব নিয়ে বলাটা কঠিন বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশের পুঁজিবাজার একটু ভিন্ন, এখানে সবকিছু ঠিক মতো কাজ করে না, ঠিক মতো রিয়াক্ট করে না। পৃথিবীর অন্যান্য দেশে হয়তো এটা পুঁজিবাজারের উপর একটা ইমিডিয়েট একটা নেগেটিভ ইম্প্যাক্ট হতো, কারণ ইন্টারেস্ট রেট বেড়ে গেলে কস্ট অফ ফান্ড বেড়ে যায়, বিজনেসের প্রফিটেবিলিটি কমে যায়, বিনিয়োগ কমে যায়, অর্থনীতি শ্রিঙ্ক করে বা স্লোথ হয়ে যায়। সে কারণে তখন স্টক মার্কেটটা একটু ঝিম খেয়ে যায় বা একটা ঝাঁকি খায়।
বাংলাদেশে কি হবে আমি বলতে পারবো না, কারণ বাংলাদেশের অর্থনীতির সাথে আমাদের স্টক মার্কেটে খুব ডাইরেক্ট রিলেশনশিপ এখন কিন্তু দেখা যায় না। ইন্টারেস্ট রেট বাড়লে ডেফিনেটলি হচ্ছে যে আপনার এই প্রাইসে কিন্তু কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আর সেকেন্ড হচ্ছে যে আপনার অনেক কোম্পানি আছে, যদি ইন্টারেস্ট রেট একটু বাড়ে, আমাদের অনেক কোম্পানি আছে হাইলি লেভারেজ, বিশেষ করে আপনার টেক্সটাইল বা হচ্ছে কনস্ট্রাকশনগুলো। তো ওদের যখন ইন্টারেস্ট রেট বাড়বে, ওদের হয়তো 100 কোটি 500 কোটি 1000 কোটি টাকা লোন, যেই লোন 7% 8% ইন্টারেস্ট দিত, এখন যদি 15% 14% ইন্টারেস্ট দিতে হয়, ওদের কিন্তু বারের অনেক বেড়ে যাবে। ওই সমস্ত কোম্পানির প্রফিটেবিলিটি কমবে। আবার কিছু কোম্পানি আছে যারা হচ্ছে ডলারের কথা বলতেছি, যারা হচ্ছে এক্সপোর্ট করে। সো আগে এক্সপোর্ট করে সে হয়তো বা এক্সপোর্টের প্রসিড 110 টাকায় হচ্ছে ক্যাশ করতো, এখন সে হচ্ছে 117 টাকায় ক্যাশ করবে। সো বিনিয়োগকারী যারা হচ্ছে ক্যাপিটাল মার্কেটে আছে, তাদের হচ্ছে দেখা উচিত যে কোন সব কোম্পানি হচ্ছে হাইলি লেভারেজড। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মনে করেন, এতে মার্জিন ঋণের সুদ হার বাড়তে পারে, তবে ডলার রেট স্থির হলে বিদেশি বিনিয়োগ বাড়ার সম্ভাবনা রয়েছে। লেন্ডিং রেট বেড়ে গেলে কি হয়, আমরা যে মার্জিন লোন দিব সেই জায়গাতেও কিন্তু বিনিয়োগকারীর কস্ট বেড়ে যাচ্ছে, তো সেখানে বিনিয়োগকারী কিছুটা ডিসকারেজ হচ্ছে। অন্যদিকে শিল্প প্রতিষ্ঠান যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে তাদের ইন্ডাস্ট্রি চালাচ্ছে, তাদেরও তো কস্ট বেড়ে যাচ্ছে। যখন কস্ট বেড়ে যায় তখন কিন্তু প্রফিট মার্জিন কমে যায়। প্রফিট মার্জিন যখন কমে যায় তখন সেই ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের আকর্ষণটাও কিন্তু তুলনামূলকভাবে হ্রাস পায়। ডলার রেটটা এখন আমাদের জন্য বিদেশি বিনিয়োগকারীকে উৎসাহিত করতে পারে। মার্জিন ঋণ নেওয়ার বিষয়ে বিনিয়োগকারীদের আরও সতর্ক হওয়ার পরামর্শও তার।